নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিটিএন সংবাদ শিরোনাম। গোলাঘাটে মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোড়ার অভিযোগে গ্রেপ্তার ৬। গোলাঘাট পুলিশ সুপারের সাংবাদিক সম্মেলন। ভাঙ্গারবাড়ি ভেঙে পড়া হারাং সেতুর বিকল্প প্রশাসন নির্মিত বাঁশের সাঁকো ভেঙে গেল নদীর স্রোতে, ফের দুর্ভোগে এলাকার মানুষ। মৃত্যুবার্ষিকীতে জননেতা বিমলাংশু রায় স্মরণ শিলচরে। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে টিএসএর সংবর্ধনা সভার আয়োজন। এবারে বিস্তারিত খবর। গোলাঘাটে মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোড়ার অভিযোগে গ্রেপ্তার ৬। গোলাঘাট পুলিশ সুপারের সাংবাদিক সম্মেলন। আসামের মুখ্যমন্ত্রীর গাড়ি বহরে জলের বোতল ছুঁড়ে মারার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে গোলাঘাট পুলিশ, যাদের সকলেই কংগ্রেস কর্মী। উল্লেখ্য, গোলাঘাট জেলায় সরকারি সফরের সময় গোলাঘাটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গাড়ি বহরে জলের বোতল ছুঁড়ে মারার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাজিরাঙ্গার গেলেকের 18 বছর বয়সী যুবক দীপঙ্কর ডেকাকে গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে রয়েছেন এবং গোলাঘাট পুলিশ বোতল ছুঁড়ে মারার ঘটনায় প্রধান অভিযুক্তের নাম জানিয়েছে। গোলাঘাট পুলিশ সুপার আজ বুধবার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। গোলাঘাট পুলিশ মঙ্গলবার সরুপাথরের বছর 36-এর রাহুল ফুকন নামের অন্য একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং অন্য 4 অভিযুক্ত সহ আরো এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বছর 33-এর অরিন্দম বড়ি, বছর 30-এর প্রাণহরি ফুকন, বছর 27-এর পঙ্কজ গগৈ এবং বছর 33-এর ঋষিরাজ বারোটিয়ালকে গ্রেফতার করেছে। গোলাঘাট জেলা ক্রীড়া সংস্থার নবনির্মিত ইনডোর স্টেডিয়াম উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার গাড়িবহর যখন গোলাঘাটে যাচ্ছিল তখন এই ঘটনা ঘটে। গোলাঘাট জেলা কংগ্রেস অফিস থেকে কংগ্রেস কর্মীরা গরু ইস্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তার দিকে জলের বোতল ছুঁড়ে মারেন। সবুজ রঙের জলের বোতলটি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গাড়িবহরের অংশ থাকা কৃষিমন্ত্রী অতুল বরার গাড়িতে আঘাত করে। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে গোলাঘাট জেলা কংগ্রেসের অফিস থেকে আসামের মুখ্যমন্ত্রীর গাড়িবহরে জলের বোতলটি ছুঁড়ে মারা হয়েছে। বোতলটি মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার গাড়িবহরের অংশ থাকা অতুল বরার গাড়িকে আঘাত করে। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় যেতিয়া কনভয় যেতিয়া পাৰ হৈছিলে সেই সময়তে কেইজনমান দুষ্কৃতিকাৰীয়ে কংগ্ৰেছ ভৱনৰ ভিতৰৰ পৰা এটা সেউজীয়া ৰঙৰ বটল তেওঁলোকে দলিয়াই দিছিলে আৰু সেই পানীৰ বটল নহয়, এটা সেউজীয়া বটল, কোল্ড ড্ৰিংকছৰ বটল, স্প্ৰাইটৰ বটল 1 লিটাৰৰ, সেইটো যেতিয়া দলিয়াইছিলে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় কনভয়লৈ। সেই কনভয়ত কেইবাখনো গাড়ী আছিলে আৰু সেই গাড়ীৰ মাজতে এখন গাড়ী আছিলে অতুল বৰা মহোদয়, আমাৰ মাননীয় মন্ত্ৰী, তেখেতৰ গাড়ীত এই বটলটো গৈ পৰিছিলে। ইয়াৰ ভিডিঅ' ফুটেজো আপোনালোকে প্ৰকাশ কৰিছে, আমিও এইটো পাইছোঁ আৰু কোনো বিশেষ ক্ষয়ক্ষতি হোৱা নাছিলে। কিন্তু গোটেই যিটো তেওঁলোকৰ এই প্ৰচেছ, এই যিটো ক্ৰাইম তেওঁলোকে কৰিলে, প্ৰি প্লেন এটা ক্ৰাইম তেওঁলোকে আগতে আলোচনা কৰিছে। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো কনভয় তালৈ লক্ষ্য কৰি এই বটলটো তেওঁলোকে দলিয়াই দিছিলে। সৌভাগ্যৰ ক্ৰমে যদিও ক্ষতি নহ'ল, এইটো এটা খুব ডাঙৰ ক্ৰিমিনেল কনস্পিৰেচি এগেইনষ্ট দ্য ছিকিউৰিটি অফ অনাৰেবল চিফ মিনিষ্টাৰ। তেখেতৰ সুৰক্ষাৰ প্ৰতি এটা ভাবুকি। সেইটো বটল নহয়, বেলেগ কিবাও সেইটো হ'লহেঁতেন, বেলেগ কিবা হয়তো দলিয়ালেহেঁতেন। এটা ক্ৰিমিনেল কনস্পিৰেচি কৰি তেওঁলোকে এই বটলটো দলিয়াইছিলে আৰু কনভয়ৰ এখন গাড়ীত মাননীয় মন্ত্ৰী অতুল বৰাদেৱৰ যিখন গাড়ী, সেই গাড়ীত এই বটলটো গৈ পৰিছিলে। আমি এতিয়ালৈকে এজনক আমি ফৰৱাৰ্ড কৰিছোঁ যোৱাকালি অনাৰেবল কোৰ্টলৈ, আৰু 5 জনক এতিয়া কৰায়ত্ব কৰা হৈছে। ইয়াৰ ভিতৰতে মেইন যিজন একিউজ, যিজনে এইটো দলিয়াইছিলে, তেওঁৰ নাম দীপাংকৰ ডেকা।
তেওঁৰ বোকাখাটত ঘৰ, তেখেতকো এৰেষ্ট কৰা হৈছে। তেওঁৰ লগতে আৰু 4জন, এতিয়া টোটেল মানে 1 আৰু 4 টোটেল 6জন মানুহ এৰেষ্ট হৈছে। বাকী 5জনকো আমি এতিয়া কোৰ্টলৈ আমি ফৰৱাৰ্ড কৰিম অলপ পিছতে। এই কনস্পিৰেচিটো কোনে কোনে কৰিছিলে, ইয়াত অকল যিজনে এই বটলটো দলিয়াইছে বা যিকেইজনে তেওঁলোকক সহায় কৰিছে, তেওঁলোকে যিটো ক্ৰিমিনেল প্লেন কৰিছে, সেই প্লেনটোত এইটো এটা ডাঙৰ এটা কনস্পিৰেচি। হয়তো এইটো প্ৰথমবাৰ ট্ৰাই কৰিছে বটল দলিওৱা, পিছত হয়তো আৰু কিবা মাৰাত্মক বস্তু বা হয়তো ক্ষেপণাস্ত্ৰ তেনেকুৱা হয়তো তেওঁলোকে এইটো দলিয়াবলৈ চেষ্টা কৰিব পাৰে। তেওঁ কংগ্ৰেছ দলৰ সদস্য, সেইদিনাখন তেওঁ তাতেই আছিলে, তেওঁ যে তাতে উপস্থিত আছিলে, তেওঁ যে দলিয়াইছে তাৰ ভিডিঅ' ফুটেজ আছে, তেওঁ নিজে কনফেছ কৰিছে। তেওঁৰ নাম হ'ল দীপাংকৰ ডেকা। দীপাংকৰ ডেকাকে এলাই ধন্তি, দেউতাকৰ নাম নিৰঞ্জন ডেকা। তেওঁ গেলেকীত ঘৰ কাজিৰঙাত আৰু বোকাখাট থানা আণ্ডাৰতে। তেওঁৰ লগতে যোৱাকালি এজনক আমি ফৰৱাৰ্ড কৰিছোঁ, ৰাহুল ফুকন, তেওঁ তাতে উপস্থিত আছিলে। আৰু 4জনক আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ। তো টোটেল 6জন হ'ব এতিয়া 6জন এতিয়া এৰেষ্ট হৈছে অলৰেডি, আমি এতিয়া ফৰৱাৰ্ড কৰিম। বাকী 5জনক আমি হেৰি কৰিম। বাকী 4জনৰ নাম হ'ল, এজন হ'ল ঋষিৰাজ পাৰুতিয়াল, এজন হ'ল প্ৰাণহৰি ফুকন, পংকজ গগৈ আৰু অৰিন্দম বড়ি। গোটেইকেইজন নাম আমি দি দিম আপোনালোকক। আৰু আমাৰ এতিয়া মেইন আমি যিটো চাবলগীয়া, ভাঙারপাড়ে ভেঙে পড়া হারাং সেতুর বিকল্প প্রশাসন নির্মিত বাঁশের সাঁকো ভেসে গেল নদীর স্রোতে, ফের দুর্ভোগে এলাকার মানুষ। আশঙ্কাই বাস্তবায়িত হলো, করালগ্রাসী হারাং নদীর স্রোতে তলিয়ে গেল বাঁশের সাঁকো। মন্ত্রী কৌশিক রায়ের প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘ প্রচেষ্টার পর কাছাড়ের ভাঙারপাড় স্থিত হারাং নদীর উপরে থাকা ভেঙে যাওয়া সেতুর পরিবর্তে মানুষের পারাপারের জন্য দিন কয়েক আগে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও আজ সকালে হারাং নদীর জলের স্রোতে ওই বাঁশের সাঁকোটি ভেঙে যায়। এবারে ফের নদী পারাপারে সমস্যায় জেরবার হচ্ছেন সাধারণ মানুষ। আজকের হারাং নদীর গভীর স্রোতে সাঁকোটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের দুপারের মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, সেটা লক্ষণীয় বিষয়। এবং বিশেষ করে যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া যারা রয়েছে, তাদের এক্সাম চলছে, তারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারছে না, তাদের জন্য বিশেষ ক্ষতি হচ্ছে। এবং আজকে আমি শুনতে পারলাম এখানে এসে যে কিছু ছাত্ররা প্রায় 5 কিলোমিটার ঘুরে সেখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে পারাপার হয়ে ওনারা স্কুল যাচ্ছেন এবং বেশিরভাগ ছাত্ররা আজকে স্কুলে যেতে পারছে না। তাদের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে, আমি জেলা প্রশাসনের কাছে তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে অতি সত্বর একটা বিবিধ ব্যবস্থা নেওয়া হোক, যে আমাদের ছাত্রছাত্রী বা জনগণের পারাপারের যে সুবিধা, সেই সুবিধা যেন অতি সত্বর করা হয়। শুনতে পারলাম যে বেইলি সেতু হবে, আমাদের মাননীয় ডিসি মহোদয়ের মুখ থেকে শুনতে পারলাম যে 5 দিনের মধ্যে এসে যাবে এবং 10 দিন লাগবে সেটা ফিটিং করতে, কিন্তু আজ অবধি আমরা সেতু পাই নাই। তো দুঃখের বিষয়, শুনছি সেতু নাকি কোথায় এসে গিয়েছে, আশা করি শীঘ্রই সেতু এসে যাবে। কিন্তু আমার ক্ষুদ্র একটা মত হলো, অনুরোধ করি আর যে কমসে কম আমরা ঝুলন্ত ব্রিজ একটা দিয়ে আমরা বাচ্চাইন্তর যে ভবিষ্যৎ অন্ধকার দিকে যাক না জেলা না যায়, তাহলে একটা যদি ঝুলন্ত ব্রিজ দিলেন তো আমরা মনে করবো আমরা বাচ্চাইনগুলা স্কুলে আওয়া যাওয়া করতে পারবো। বর্তমান পরিস্থিতিটা কমসে কম একটা সামাল দেওয়া যাইতাম পারবো। আমাদের পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি বলেছেন, আমার স্যারও বলেছেন, আমিও আজকে আমি বলেছি যে যদি 2 দিনের ভিতরে এই ঝুলন সেতু যদি 2 দিনের ভিতরে যদি সমাধান করে দেওয়া না হয়, তাহলে গোটে বরাবর মানুষ আন্দোলনে রাস্তায় আন্দোলনে নামতে আমরা বাধ্য হয়েছি। কারণ আমরা প্রায় 15 দিন থেকে অপেক্ষারত অবস্থা আছে। মানুষ রোগী যারা আছে এরা মানে রোগে ভুগতেছে, স্টুডেন্টরা পড়তে পারছে না। কিন্তু আমরা আজকে ওই জায়গায় বলছি, এই সবরে সাক্ষী করিয়া হয়েছি
যে যদি 2 দিনের ভিতরে যদি আমাদের সমস্যা যদি সমাধান করে দেওয়া না হয় তাহলে আমার আন্দোলনের পথটা বাঁচি নেই। মৃত্যুবার্ষিকীতে জননেতা বিমলাংশু রায় স্মরণ শিলচরে। বুধবার 16তম মৃত্যুবার্ষিকীতে শিলচরের প্রাক্তন বিধায়ক তথা প্রখ্যাত আইনজীবী জননেতা বিমলাংশু রায়কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করল বিজেপি। এদিন প্রয়াত বিধায়কের রাধামাধব রোডের বাড়িতে আয়োজিত স্মৃতিচারণ সভায় উপস্থিত দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এদিন প্রয়াত বিধায়কের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, কাছাড় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, বরিষ্ঠ বিজেপি নেতা শশাঙ্ক শেখর ধর, বাসুদেব শর্মা, বীরেশ চন্দ্র ব্যানার্জি ও পুলক দাস প্রমুখ। উপস্থিত ছিলেন প্রয়াত বিধায়ক বিমলাংশু রায়ের সহধর্মিণী বাণী রায় ও জ্যেষ্ঠ পুত্র শিলচরের প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে টিএসএর সংবর্ধনা সভার আয়োজন। 2রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস, আর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিভিন্ন জায়গায়। এদিন সকালে শিলচর ডিএসএর ব্যবস্থাপনায় 26 জন ক্রীড়া সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষে দিয়েছে সভাপতি শিবব্রত দত্তের সভাপতি সংস্থার তুলসীদাস বণিক মেমোরিয়াল কনফারেন্স হলে এক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সহ ডিএসএর বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং সদস্যরা। এক এক করে প্রত্যেক ক্রীড়া সাংবাদিককে উত্তরীয়, মেমেন্টো এবং মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই বিশেষ দিনটি উপলক্ষে এদিনে তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সভাপতি শিবব্রত দত্ত। এদিনে সম্মানিত বক্তা বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দ্বিজেন্দ্র লাল দাস, বাক্সের কেন্দ্রীয় সভাপতি রতন দেব, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, শিলচর ডিএসএর প্রাক্তন সহ সভাপতি সুজন দত্ত সহ অন্যান্যরা খেলাধুলোর উন্নতিতে ক্রীড়া সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট জনেরা। এছাড়াও এদিন বাক্সের তরফ থেকে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সংস্থার শিলচর ডিএসএর কেন্দ্রীয় কার্যালয়। খেলাধুলোর উন্নতিতে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন বক্তারা। একটা কথা উনি বলেছেন এবং ওনার কথাকে পাথেয় করে কিন্তু আমি চলছি, বা আমি নয়, আমরা চলছি। উনি বলছেন দেবাশিস, শো মাস্ট গো অন, শো মাস্ট গো অন। তো এই কথাকে সামনে রেখেই কিন্তু আমরা সবাই কাজ করছি, কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে না। আমি কিছু প্রশাসনিক বিষয় চলছে, আপনারা জানেন, আমি আর কোনো মন্তব্য করব না। প্রশাসনিক বিষয় চলাকালীন মন্তব্য করাটা ঠিক বেমানান, ঠিক নয়। আমি এ বিষয়ে আর প্রসঙ্গে যাব না। এটুকু আমি বলবো যে আজকে শিলচর জেলা ক্রীড়া সংস্থা যে তার সুনাম রয়েছে সেটাকে অক্ষুণ্ণ রাখার আমরা একদম আন্তরিক প্রয়াস জারি রেখেছি। আর আপনারা জেনে খুশি হবেন, এই কথাটা আমার বলতে ভালো লাগছে। হয়তো অনেক সময় বলতে পারে মানুষে যে আজকাল ডিএসএতে মানুষ আসছে না, লোক আসছে না, এটা কথা ঠিক নয়। ইউ উইল বি সারপ্রাইজ টু নো প্রতিদিন মোর দেন 550 or 100, 600 মানুষ ডিএসএতে আসছে। ক্রিকেট একাডেমিতে প্রতিদিন আসছে 150 থেকে 200 বাচ্চা। ব্যাডমিন্টনে আসছে প্রতিদিন মোর দেন 70, আমার সুইমিংয়ে আসছে মোর দেন 100, আমার জিমে আসছে মোর দেন 100, এবং আমাদের টিটি এবং ইন্ডোরে আসছেন মোর দেন 50। সব মিলিয়ে মোর দেন 500 বাচ্চারা, প্রশিক্ষণার্থীরা, খেলোয়াড়রা প্রতিদিন ডিএসএতে আসছেন। ডিএসএতে লোক আসছেন না এরকম বললে হবে না। প্রতিদিন আসছেন, খেলাধুলার ভরপুর আনন্দ নিচ্ছেন,
ডিএসসি এর সঙ্গে তারা কিভাবে জড়িয়ে তাদের ডিএসসি এর সুনাম অর্জন করা যায়, ডিএসসি কে কিভাবে আরো খেলাধুলাতে এগিয়ে নেওয়া যায়। 1994 সাল থেকে স্পোর্টসের বিশেষ মাহাত্ম্য আছে আজকের দিনে। আজকের এই অশান্ত পরিস্থিতি সারা বিশ্বে, যেখানে চারিদিকে শুধু যুদ্ধ এবং একটা সাম্প্রদায়িক মনোভাব চারিদিকে বিরাজ করছে, সেই ক্ষেত্রে সেখান থেকে স্পোর্টসের কিন্তু বিশেষ অবদান রয়েছে টু মিটিগেট অল দিস থিংস। স্পোর্টস এমন একটা মাধ্যম যে মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা কোনো কিছু দরকার পড়ে না। যারা খেলোয়াড় তারা কেউ কোনোদিন জিজ্ঞেস করে না তুমি কোন ভাষায় কথা বলো। পা যখন খেলে, ফুটবল খেলে তো পাই খেলে, হেড খেলে, মাথা খেলে। তো সেখানে ভাষা নিয়ে কোনো প্রশ্ন হয় না, ধর্ম নিয়ে কোনো প্রশ্ন হয় না, বর্ণ নিয়ে প্রশ্ন হয় না, জাত নিয়ে প্রশ্ন হয় না, ধনী গরিব নিয়ে প্রশ্ন হয় না। এই স্পোর্টসের বিয়ার স্পোর্টসের বাণিজ্যিক দিকটা অনেক আমাদের এই প্রশ্ন আসে। তো এই যে দিকগুলো বাণিজ্যিক দিকটা, করিমগঞ্জ জেলার নামকরণের বিরুদ্ধে শ্রীভূমি শহরে তীব্র প্রতিবাদ, বিক্ষোভ মিছিল। করিমগঞ্জ জেলার নামকরণের বিরুদ্ধে শ্রীভূমি শহরে তীব্র প্রতিবাদ চলছে। শহরের নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আজ জেলা সদরে একটি বিক্ষোভ সাব্যস্ত করেছে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু সহ বিভিন্ন মনীষীদের ছবি নিয়ে বিক্ষোভ জানায়। আন্দোলনকারীদের অভিযোগ, আসাম সরকার কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করেছে। বিক্ষোভকারীরা দাবি করেছেন যে আসাম সরকার জেলা জনগণের মতামত উপেক্ষা করে একতরফাভাবে অগণতান্ত্রিক এবং সাম্প্রদায়িকভাবে জেলার নাম পরিবর্তন করেছে। অতএব করিমগঞ্জ জেলার নাম আগের মতোই করিমগঞ্জ জেলা করা উচিত। শহরের নেতাজি মূর্তি থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। আমরা সবাই অবগত আছি, আপনারাও জানেন, আসামের মুখ্যমন্ত্রী করিমগঞ্জ জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, অরাজনৈতিক সংগঠন কারো সঙ্গে কোনো আলোচনা না করে বিশেষ একটি শক্তির প্ররোচনায় এবং এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য দীর্ঘদিনের ঐতিহ্যবাহী করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি নাম রেখেছেন। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে 48 ঘন্টার মধ্যে রাজ্যপালকে দিয়ে এটা বাস্তবায়িত করা হয়েছে। সেই মুহূর্ত থেকে করিমগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে আজকে গণমিছিলের মাধ্যমে, এর আগে বিভিন্ন পর্যায়ে আন্দোলন হয়েছে এবং আজকে গণমিছিলের মাধ্যমে আমরা মেমোরেন্ডাম মুখ্যমন্ত্রীর, যিনি এই জেলার নাম পরিবর্তন করেছেন, উনার উদ্দেশ্যেই আমরা আজকে স্মারকলিপি প্রদান করব এবং আমরা অপেক্ষা করব যে উনি কি বিহিত ব্যবস্থা নেন। যদি বিহিত ব্যবস্থা নেওয়া না হয় তবে করিমগঞ্জ জেলায় যে আন্দোলন গড়ে উঠবে, শুধু করিমগঞ্জ নয় সমগ্র বরাক উপত্যকা জুড়ে এর যে আন্দোলন সূচনা হবে তা মুখ্যমন্ত্রী সামাল দিতে পারবেন না। এই করিমগঞ্জ জেলার যে নাম পরিবর্তন করা হয়েছে, জনসাধারণের মতামতকে তোয়াক্কা না করে এবং সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে বিসর্জন দিয়ে এবং একপক্ষীয়ভাবে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে এই যে নাম পরিবর্তন করা হয়েছে, এর জন্য আমরা গত 12 ফেব্রুয়ারি যে গণ অভিবর্তন করেছিলাম করিমগঞ্জে, সেই গণ অভিবর্তনে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি যে গঠিত হয়েছে, সেই নাগরিক কমিটির পক্ষ থেকে একটার পর একটা আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই নাম পরিবর্তন
যেটা হয়েছে তাকে পরিবর্তন করতে হবে। এই অঙ্গীকার নিয়ে, এই শপথ নিয়ে আমরা আন্দোলনটাকে আরো তীব্র থেকে তীব্রতর করার লক্ষ্যে আমরা একটার পর একটা আমরা আন্দোলন করে যাচ্ছি। এই যে আজকের যে গণমিছিল, তার পরবর্তী পর্যায়ে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। তাই আমরা আজকের এই গণমিছিলকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে যারা এই গণমিছিলের সংগ্রামী বন্ধুগণ উপস্থিত হয়েছেন, তাদের সবারই সঙ্গে আমি সকল স্তরের জনসাধারণকে বলছি, এই গণমিছিলকে সার্থক করার জন্য আপনারা আমাদের সহযোগিতা করুন। ১৯ নম্বর ওয়ার্ড নাগরিক ঐক্য মঞ্চের ব্যবস্থাপনায় বুধবার সংবর্ধনা প্রদান করা হয় কনাদ পুরকায়স্থকে। ১৯ নম্বর ওয়ার্ড নাগরিক ঐক্য মঞ্চের ব্যবস্থাপনায় বুধবার সংবর্ধনা প্রদান করা হয় রাজ্যসভার নবনিযুক্ত সাংসদ শিলচরের কৃতি সন্তান কনাদ পুরকায়স্থকে। এদিন সন্ধ্যায় আশ্রম রোডের শ্রী শ্রী গোবিন্দ বাড়ির সভাকক্ষে এই উপলক্ষে মঞ্চের সভাপতি রাহুল ভট্টাচার্যের পৌরোহিত্যে সভায় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি আইনজীবী শান্তনু নায়েক, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, মঞ্চের উপদেষ্টা প্রণয় কান্তি নাথ, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল, শিক্ষাবিদ পুলিন বিহারী দাস, সেলটেক্স বিভাগের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার চন্দ্রকান্ত সিনহা, আইনজীবী অনিল চন্দ্র দে, কৈবর্ত পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, সমাজসেবী নারায়ণ চৌধুরী, উপেন্দ্র দাস প্রমুখ। মঞ্চের সাধারণ সম্পাদক অরবিন্দ দাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পূর্ণচন্দ্র মণ্ডল। সংবর্ধনায় আপ্লুত সাংসদ কনাদ পুরকায়স্থ বলেন, সাংসদ হিসেবে বিশেষ লক্ষ্য অবশ্যই উপত্যকার শিল্পায়নের পরিকাঠামো গড়ে তোলা, আর এক্ষেত্রে এর উপত্যকার 3 সাংসদ মিলে কাজ করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি সার্বিক উন্নয়নের স্বার্থে কিছু প্রস্তাব থাকলে জানাবেন, সুরাহার চেষ্টা করব বলেন সাংসদ। তো এটা আমাদের কাছে একটা বড় পাওনা। আমরা এও শুনেছি যখন মহাসড়কের কথা ঘোষণা করা হয়েছিল, এখানে যিনি সাংসদ ছিলেন তৎকালীন সময়, উনি কটাক্ষ করেছিলেন এটা মহাসড়ক নয়, মহাভাপ্পা। জানি না আপনাদের মনে আছে কিনা কথা। যাই হোক, একটা কথা আজকের দিনে প্রমাণিত হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আজকের দিনে যিনি সর্বভারতীয় স্তরে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং রাজ্যে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তারা এটা প্রমাণ করে দিয়েছেন যে তারা যে কথা বলেন সেই কথা করেন, এবং সেটা আজকের দিনে জনগণ, সমগ্র ভারতবর্ষের জনগণ আজকের দিনে সেই বিশ্বাস আজকের ভারতীয় জনতা পার্টির উপরে। আজকে আমাদের ব্রডগেজ রেল লাইন, আপনারা সেটাও জানেন, 1996 এটা শিলান্যাস করা হয়েছিল, 18 বছর লেগেছে 10 কনভার্সনে। সেটা একটা বিশ্ব রেকর্ড আমরা বলতে পারি। সেটাও হতো না যদি 2014 সালে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না হতো। 1 বছরের মধ্যে 10 কানেকশন আমাদের হয়ে গেছে। আরেকটা ঘোষণা ইতিমধ্যে করা হয়েছে যে উমরাংশু থেকে 5 গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড এক্সপ্রেস হাইওয়ে, যেটা 22,000 কোটি টাকা ইতিমধ্যে ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এখানে আমাদের যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, সেটার কাজও এগিয়ে যাচ্ছে, এবং আমরা আশা করছি যে আগামী ডিসেম্বর মাসের ভেতরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট এবং গ্রিনফিল্ড এক্সপ্রেস হাইওয়ে শিলান্যাস করতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই অঞ্চলে আসবেন। আমি যোগাযোগ ব্যবস্থার উপর কেন আমি জোর দিচ্ছি, কারণ এখানে পরিকাঠামোগত যদি উন্নয়ন করতে হয় তাহলে প্রথম শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাকে ঠিক করতে হবে। সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথাই বলুন, এখানে অন্য কোন প্রজেক্টের কথাই বলুন, সেই প্রজেক্টগুলো তখনই এখানে আমরা প্রতিস্থাপন করতে পারবো যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক হয়, এবং সেটার আশা আজকের দিনে আমরা পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আমি কাজ শুরু করেছি আপনাদের সবার আশীর্বাদ, সবার শুভেচ্ছা নিয়ে। আগামীতেও আমি
এই অঞ্চলের, কারণ আমি যে সাংসদ হয়েছি আমি শুধু বরাক উপত্যকা না সমগ্র আসামের সাংসদ, কিন্তু আসামের সাংসদ হলেও যেহেতু বরাক উপত্যকার ছেলে আমি, আমার বিশেষ লক্ষ্য থাকবে বরাক উপত্যকার উন্নয়নে এবং বরাক উপত্যকাকে কিভাবে পরিকাঠামোগত ভাবে একটা উন্নত স্থানে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা আমার সবসময় থাকবে। কোন আজকে রাজ্যসভার সদস্যের সর্বকাল আমাদের মধ্যে থাকবেন। ভারতবর্ষের যে সামনে কঠিন দিন আসতে শুরু করেছে আমরা জানি, ভারতবর্ষের একটা কঠিন দিন এবং একটা সংঘর্ষময় সময় আসার জন্য অপেক্ষা করছে। একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশে কিভাবে হিন্দুদের অত্যাচারের মাত্রা বাড়তে শুরু করেছে আমরা দেখি। এই কঠিন পরিস্থিতিতে প্রতিনিয়ত বাংলাদেশের যে বিভৎস চিত্র আমাদের সামনে ভেসে আসছে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, তার সাথে সাথে পশ্চিমবঙ্গ থেকে কিভাবে অত্যাচারের চিত্র আমাদের সামনে আসছে আমরা দেখছি। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে একজন শক্তিশালী একটি সংগঠিত সরকার থাকা দরকার। ব্যক্তি পতন হতে পারে, ব্যক্তি দোষ থাকতে পারে, তো রাষ্ট্র ক্ষমতা কখনো দোষের হয়। তাই রাষ্ট্রই দেবতা। ভোটে কে দাঁড়াবে না দাঁড়াবে আমাদের সব বিষয় নয়, বিষয় হলো যে রাষ্ট্রকে সর্বোপরি মহত্ব দিয়ে আমাদের ভারতবর্ষকে একটা শক্তিশালী সংগঠিত শক্তিকে দাঁড় করাতে হবে। আমরা জানি ইসরায়েলের মতো ছোট্ট একটা দেশ। মুখ্যমন্ত্রীর কনভয়ে আক্রমণ, গণতান্ত্রিক আন্দোলনের নামে আসামে চলছে সন্ত্রাসী আন্দোলন। প্রকাশ্যে ক্ষমা না চাইলে গৌরব গগৈর বরাকে প্রবেশ নিষিদ্ধ করার হুঁশিয়ারি আকসার। গোলাঘাটের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে শিলচরের ছাত্র সংগঠন আকসার তরফে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র বিরোধিতা করা হয়। আকসার দাবি, গণতান্ত্রিক আন্দোলনের নামে আসামে চলছে সন্ত্রাসী আন্দোলন, কিন্তু বিরোধীরা হয়তো ভুলে গেছেন এটা কাশ্মীর নয়, এটা আসাম। এপিসিসির সভাপতি পদে নিযুক্তি পেয়ে গৌরব গগৈ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। গৌরব গগৈ প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তার বরাক প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানায় আকসা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, মুখ্যমন্ত্রীর কনভয়কে উদ্দেশ্য করে গোলাঘাটে যা ঘটেছে তা দেখে গোটা রাজ্যের মানুষ স্তম্ভিত। গণতান্ত্রিক আন্দোলনের নামে আসামে সন্ত্রাসী কায়দায় আন্দোলন চালানো মানুষ কখনো মেনে নেবেন না। গোলাঘাট কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান আকসার কর্মকর্তারা। আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না। এটা কাশ্মীর নয়, এটা আসাম। যারা এ ধরনের আন্দোলন নামে বোতল ছুড়ে মারছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, আসামের মুখ্যমন্ত্রীর মান সম্মান আমাদের মান সম্মান। তাই যারা এ ধরনের জঘন্যতম কাজ করছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ। তার দলের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই, উনি সম্পূর্ণভাবে ডিকন্ট্রোল। তাই প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। প্রকাশ্যে গৌরব গগৈকে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি উনি ক্ষমা না চান তাহলে তাকে বরাকের যুক্তে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আপনারা জানেন যে এ ধরনের নোংরা রাজনীতি আকসা বরদাস্ত করবে না। তাই আন্দোলন নামে এ ধরনের আস্ফালন আমরা সেটা মেনে নিতে পারি না। গণতান্ত্রিক দেশে প্রত্যেকে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে, এটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে না। যারা আজকে বোতল
বোতল ছুঁড়ে মারছে, কালকে পাথর ছুঁড়ে মারবে। এটা কাশ্মীর নয়, এটা আসাম। এবং যারা এ ধরনের কাজে লিপ্ত এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ভবিষ্যতে যাতে এ ধরনের কেউ কাজ করতে না পারে। তাই আজকে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, দুর্দান্ত প্রতাপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিন রাত এক করে আসামকে একটা 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত এক হয়ে কাজ করছেন। আর আজকে মুখ্যমন্ত্রীর সম্মান আমাদের প্রত্যেকের সম্মান। আজকে যারা ছুঁড়ে মেরেছে তারা একটা জাতির কলঙ্ক। তাই দৃষ্টান্তমূলক শাস্তি যদি এদেরকে দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে এ ধরনের কাজ আরো বেড়ে যাবে। সমূলে এদেরকে ধ্বংস করতে হবে। তাই আমরা মনে করি গোলাঘাটে যা ঘটে গেল, আসামের কোন রাজ্যে যাতে এ ধরনের কাজ করার সাহস না দেখায়, তার জন্য এদেরকে দৃষ্টান্তমূলক। শিলচর কালাইন রোডের রানীঘাট কৃষ্ণপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা। বুধবার শিলচর কালাইন রানীঘাট কৃষ্ণপুর এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা গেছে, সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা মারে দ্রুতগামী যাত্রী বোঝাই এক সুমো গাড়ি। সুমো গাড়িটি গুয়াহাটি থেকে মিজোরাম যাওয়ার সময় এই পথ দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনাটি দেখে স্থানীয় জনগণেরা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। খবর লেখা পর্যন্ত আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানা যায়। একমাত্র সড়ক ব্যবস্থা হয়েছে अरे भाई শ্রীভূমি ব্রাহ্মণ সমাজের বিশেষ উদ্যোগে রণচণ্ডী পুজো ও যজ্ঞের আয়োজন। মানব সভ্যতা ও সুস্থ সংস্কৃতি বিনাশ ঘটাতে দানব শক্তির উদ্ভব ঘটেছে যেন বর্তমানে। দেশবাসী সবচেয়ে বড় সাক্ষী হয়ে থাকলেন পহেলগাঁওয়ে সনাতনী একের পর এক নিধনে। দানব শক্তির হাত পা কাঁপল না সনাতনীদের নিধন করতে। তাই দানব শক্তি প্রতিহত করতে শ্রীভূমি ব্রাহ্মণ সমাজ বিশেষ উদ্যোগ নেয়। রুদ্রচণ্ডী পুজো ও রুদ্রচণ্ডী যজ্ঞ আয়োজন করলেন সংগঠনের কর্মকর্তারা। বুধবার শহরের টাউন কালীবাড়ি প্রাঙ্গণে পুরোহিতের পুজোর মাধ্যমে শুরু হলো 3 দিনের কার্যক্রম। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। গোলাঘাটে মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোড়ার অভিযোগে গ্রেপ্তার 6। গোলাঘাট পুলিশ সুপারের সাংবাদিক সম্মেলন। ভাঙ্গারবাড়ি ভেঙে পড়া হারাং সেতুর বিকল্প প্রশাসন নির্মিত বাঁশের সাঁকো ভেঙে গেল নদীর স্রোতে, ফের দুর্ভোগে এলাকার মানুষ। মৃত্যুবার্ষিকীতে জননেতা বিমলাংশু রায় স্মরণ শিলচরে।
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে টিএসএর সংবর্ধনা সভার আয়োজন। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।